এমিলি ভাই 3 ম্যাচের 3টাই জিতেছিল ভেনেজুয়েলা, তবে ম্যাচ যদি আমরা পুরোটা পর্যবেক্ষণ করে থাকি কানাডা ডমিনেট করেছে। একটু কি অবাক হয়েছেন কিনা? কিছুটা অবাক হয়েছি, কারণ গতকালকে যখন আসলে এই ম্যাচটা প্রিভিউ করেছিলাম তখন আসলে আমরা আমাদের প্রেডিকশন ছিল যে এই ম্যাচটা হয়তো ভেনেজুয়েলা জিতবে, বিকজ গ্রুপ স্টেজের ম্যাচগুলি দেখেই কিন্তু আসলে বিবেচনা করেছিলাম। বাট যেটা হয়েছে যে আমরা আসলে কোনো একটা ম্যাচ যখন একটা দল জিতে তখন আসলে আমরা প্লেয়ারদের ক্রেডিট বলি, প্লেয়ারদের পারফরমেন্সের উপরে আসলে তাদের নামগুলি সামনে চলে আসে। বাট কানাডা দলটাকে আসলে যে কিনা একদম পিছন থেকে, মানে আমি বলবো যে এই দলটার পিছনে যে কাজ করেছে জেসি মার্শ, তার কথা বলতেই হবে, কারণ টুর্নামেন্ট যত গড়িয়েছে তার দল তত বেশি ইমপ্রুভ করেছে। টুর্নামেন্টে যদি প্রথম 3টা ম্যাচ দেখেন সেখানে একরকমের প্যাটার্নে ফুটবল খেলেছে, আপনি যদি আজকে সকালে দেখেন একদম ভিন্ন চিত্র। এবং আমার কাছে মনে হয় যে সে ভেনেজুয়েলাকে নিয়ে এত সুন্দর একটা মানে ম্যাচ রিড করে আসছে, যার পুরোটাই আসলে প্লেয়ার এক্সিকিউট করেছে আপনার ম্যাচে গিয়ে। আপনি যদি ফার্স্ট হাফটা দেখেন, শেফেলসবার্গের ওই গোলের পরে আরও কমসে কম 3 থেকে 4টা ওপেন চান্স ক্রিয়েট করেছে, যেখান থেকে আরো 1-2টা গোল হতে পারতো। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। রঞ্জনের মতো একজন তাদের নাম্বার 9 স্ট্রাইকার থাকতো, ডেভিড লেরেন, তারা কিন্তু অনেক সুযোগ পেয়েছে। এট দ্য সেম শেফেলসবার্গ কিন্তু আবার একটা ভালো সুযোগ পেয়েছে, সেখানে কিন্তু তারা সেটা গোলে কনভার্ট করতে পারেনি। তো একটা দল যখন এই নকআউট স্টেজে এসে এতগুলো সুযোগ তৈরি করে, তখন বোঝা যায় যে তারা আসলে কতটা প্রিপেয়ার ছিল এই ম্যাচের জন্য। এবং যখন আপনি আর্লি গোল দিয়ে দেবেন তখন কিন্তু একটা দলের সবসময় আমরা দেখেছি যে তাদের গেম প্ল্যানের একটা অংশ থাকে যে মিডফিল্ড থেকে তখন একটু ডিফেন্সিভ কৌশলে চলে যাবে। বাট কানাডা কিন্তু উল্টোটা করেছে, গোল দেওয়ার পরও কিন্তু তাদের অন ফোকাস ছিল তারা আরও গোল কিভাবে বেশি দেওয়া যায় এবং তারা খেলাটা কিভাবে গ্রিপে নেওয়া যায়। এবং ভেনেজুয়েলাকে আসলে তারা কখনই ম্যাচে ফিরতে দেয়নি। কিছু সময় হয়তো তারা মানে কিছু সুযোগ তৈরি করেছে, বাট সেটা ছন্ন ছাড়া সুযোগ আমি বলবো। বাট ওভারঅল যদি পুরো ম্যাচ দেখেন, আমি বলবো কানাডা দে আর প্লেইং এক্সেলেন্ট ফুটবল। এবং এখানে আমি জেসি মার্চের এই কথা এই কারণে বলছি, সে কিন্তু কিছুদিন আগে আপনি জানেন এই দলটার দায়িত্ব নিয়েছে। নেদারল্যান্ডস এবং ফ্রান্সের সাথে 2টা ফ্রেন্ডলি গেম খেলে কিন্তু সে কোপা আমেরিকাতে আসছে, এবং সেখানে কিন্তু আমি বলবো যে দুর্দান্ত, আমি বলবো যে তার ফুটবলের যে প্যাটার্নে ফুটবল খেলছে আমি বলবো দুর্দান্ত ছিল ম্যাচটা। আনন্দ, প্রথম গোলটাই কি আসলে ম্যাচটা সহজ করে দিয়েছে কিনা কানাডার জন্য? এবং আর্লি গোলের পর যেটা এমিলি ভাই বলছিলেন যে ডিফেন্সিভ মাইন্ডসেট আপে না গিয়ে তারা আরও গোলের জন্য চেষ্টা করেছে, ভেনেজুয়েলার পারফরমেন্সটাকে কিভাবে অ্যানালাইসিস করছেন? একটু কি ডিসঅ্যাপয়েন্টিং কিনা? কারণ যেভাবে 2 উইং ব্যবহার করে তারা আক্রমণ করেছে, গোল তো আরও হতেই পারতো। ফের্নান্দো বাতিস্তার এই সাইডটা যেভাবে গ্রুপ স্টেজ থেকে তারা উঠে এসছে, খুবই প্রমিজিং একটা সাইড। এবং ফের্নান্দো বাতিস্তা তিনি যেইভাবে দলটাকে সাজিয়েছেন, এই ক্যানাডার বিপক্ষে এমিলি ভাইও বলছেন যে এটা আসলে প্রেডিকশনে ভেনেজুয়েলাকে এগিয়ে রাখাটাই খুবই স্বাভাবিক ছিল। এখন কথা হচ্ছে যে ওই শেফেলসবার্গের প্রথম গোলটা কিন্তু আমরা যদি দেখি, এমন একটা ওপেন চান্স থেকে, বক্সে তেমন কেউ নেই, সেখান থেকে একটা কাট করে শেফেলসবার্গ একদম খুবই ওপেন নেটে তিনি বলটা কনভার্ট করলেন। জেসি মার্শের উদযাপনটা দেখার মতো ছিল, যে কারণ ক্যানাডা টিমটা তারা প্রথম ম্যাচে যখন আর্জেন্টিনার কাছে 2-0 গোলে হেরে গিয়েছিল, তখন মনে হয়েছিল যে হয়তো ক্যানাডা নর্থ আমেরিকান যে টিমগুলো রয়েছে তাদের মধ্যে হয়তো পরবর্তী রাউন্ডে নাও যেতে পারে। কিন্তু দেখা গেছে নর্থ আমেরিকার টিমগুলোর মধ্যে ইউএসএ বাদ পড়ে গেছে, কিন্তু উল্টো ক্যানাডা তারা উপর মানে কোয়ার্টার ফাইনালে উঠে গেল। এবং একটা খুবই ইম্পর্টেন্ট মোমেন্ট আমরা দেখলাম, খুবই হার্ট টাচিং মোমেন্ট দেখলাম, সেটা হচ্ছে তাহুন বুকাননের জার্সি তুলে ধরা হয়েছিল। তাহুন বুকাননের টিবিয়াতে সম্ভবত একটা ইনজুরি হয়েছে যখন হচ্ছে তাদের ট্রেনিং সেশন চলেছিল, সম্ভবত তার 6 মাসের জন্য বা এরও বেশি সময়ের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন। ভেনেজুয়েলার পারফরমেন্স নিয়ে বলছিলাম, ভেনেজুয়েলা ম্যাচ যত গড়িয়েছে ততই সম্ভবত কিছুটা হলেও মানে ওই চান্সেসগুলো ক্রিয়েট করতে পারছিল। কারণ প্রথম হাফে আসলে ক্যানাডা যেই চান্সেসগুলো ক্রিয়েট করেছে, তাদের অন্তত আরও 3-4টা গোল করাটা দরকার ছিল বলে আমার মনে হয়। খুবই মানে কিছু পোটেন্ট চান্স তারা মিস করে গেছে। এমিলিও ভাই ওইটা বলছিলেন যে কিছু চান্স কিন্তু বড় ধরনের চান্স ক্রিয়েট তারা মিস করেছে। কিন্তু ওই যে ভেনেজুয়েলার গোলটা কিন্তু আমরা দেখতে পাবো হয়তো একটু পরেই। সলোমন রন্ডন তিনি যে গোলটা করলেন একটা চিপ করে মিডফিল্ড থেকে বলটা তিনি তখন যেই ডিফেন্ডার তাকে চেস করছিলেন তাকে ধরতে দিলেন না, বরং উল্টো চিপ করে ওই কাউন্টার অ্যাটাক থেকে তিনি গোলটা করে ফেললেন। আই থিঙ্ক ভেনেজুয়েলা আরও হয়তো গোল করতে পারতো, কিন্তু এটা তাদের জন্য একটা লাইফ লাইন ছিল সম্ভবত। যে কথাটা আমরা শুরু থেকে আসলে বলছি যে ক্যানাডা গোল করার পর অ্যাটাকিং খেলেছে, সেটা কি আসলে হিতে বিপরীতে হয়ে যাচ্ছিল কিনা প্রায়? কারণ যেভাবে তারা গোলটা হজম করেছে, একটা কাউন্টার অ্যাটাকিং ফুটবল এবং রন্ডনের এক্সিলেন্ট ফিনিশ, গোলকিপারের দোষ কতটা ছিল? কারণ এত আগে সামনে এগিয়ে আসা কি তার দরকার না? দেখেন এই ম্যাচটা আসলে
আমার কাছে মনে হয় যে সেকেন্ড হাফটা ওপেন ছিল মানে দুই দলের জন্যই। যদি দেখেন চান্স ক্রিয়েটের জায়গা এবং যে গোলটা আসলে এখানে কনসিড করেছে আপনার কানাডা, এখানে সোলেমান রঞ্জনের সাথে বম্বিটো ছিল। এবং যেটা হয় যে সবসময় যখন আপনি অ্যাটাকে যাবেন, আপনার সিকিউরিটি হিসেবে দুজন ডিফেন্ডার কিন্তু আপনাকে থাকতে, হ্যাঁ একজন ছিল। এবং বম্বিটো কি করেছে, সে আসলে মানে না করেছে বল ট্যাকেল গিয়ে, না করেছে সুলেমান রন্ডোকে ব্লক। মানে যেটা হচ্ছে সুলেমান রন্ডো তো ভেরি ক্লেভার স্ট্রাইকার, আমরা জানি এই ভেনেজুয়েলা আসলে সব মানে হায়েস্ট গোল স্কোর, এবং সে তার কাজটা করেছে। এবং ক্রেপেওর এখন আমি বলবো যে একটা মানে মিস্টেক ছিল, মানে সে একদম দেখা গিয়েছে যে সবাই তো আসলে অ্যাটাকে গিয়েছে, তারও ফোকাস ছিল, সেও মনে হয় অ্যাটাকে গিয়ে গোল করার মতো একটা মানে চান্স তৈরি করে। মানে এত আপ হয়ে আসলে গোলকিপার এই পজিশনে থাকার নিয়ম মানে এই পজিশনে থাকা উচিত ছিল না, যার কারণে কিন্তু সে আসলে ব্যাক করতে পারেনি। এবং সোলেমান রন্ডো ইজ ভেরি ক্লেভার, সে কিন্তু তাকে মার্ক করে কিন্তু বলটা উপর থেকে চিপ করে দিয়েছে। এবং সবাই যখন আসলে একসাথে আপনি অ্যাটাকে যাবেন, তখন আপনার সিকিউরিটি হিসাবে ডেফিনেটলি দুইজন ডিফেন্ডার এবং গোলকিপার আরও পিছনে থাকা উচিত ছিল। এবং ওই গোলটা পরে দেখবেন কিন্তু আমার কাছে মনে হয় যে ভেনেজুয়েলা আরও কিছু সুযোগ তৈরি করেছিল, সেখান থেকে কিন্তু গোল হতে পারতো। যেটা হয় যে আপনি এই ধরনের ম্যাচে আপনি যখন একদম অল আউট খেলবেন, তখন আপনার সিকিউরিটি হিসেবে যদি ডিফেন্সে আপনি ঠিক না থাকে, তখন আপনার আরও গোল কনসিড করার সুযোগ থাকে। একটু পেনাল্টি শুট আউট নিয়ে কথা বলতে চাই। 90 মিনিট পরে পেনাল্টি শুট আউট হচ্ছে কোপা আমেরিকায়, এই বিষয় নিয়ে কথা বলবো। তবে একটু শুট আউটটা নিয়ে যদি কথা বলি, দুইবার কানাডা মানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, সেটা মিস করার পর তৃতীয়বার এগিয়ে আসলে সেটা কাজে লাগিয়েছে, সাডেন ডেথ পর্যন্ত গড়িয়েছে। কিভাবে অ্যানালাইসিস করবেন? ম্যাচটার পেনাল্টি শুট আউটটা খুব ইন্টারেস্টিং বলতে পারেন সেই হিসেবে, কারণ প্রত্যেকবার একটা সিমিলারিটি ছিল। সিমিলারিটি বলতে খুবই তাদের প্রথম টেকার পেনাল্টি স্কোর করলেন, দুই দলেরই দ্বিতীয় স্ট্রাইকার মিস করলেন, থার্ডে আবারও গোল, ফোর্থে আবারও মিস, ফিফথ এবং সিক্সথে যেই আসলে ওই ডিফারেন্সটা ক্রিয়েট করে গেল, যখন সিক্সথ পেনাল্টি টেকার তিনি শটটা মিস করলেন ভেনেজুয়েলা, তখন ইসমাইল কোনের সামনে আসলে ওই সাডেন ডেথে তার হাতে একটাই সুযোগ ছিল, তিনি গোলটা কনভার্ট করে কানাডাকে নিয়ে গেলেন সেমিফাইনালে। ফার্নান্দো বাতিস্তার দলের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে তারা একটা পেনাল্টি শুট আউটে এরকম ম্যাচটা হেরে গেল। আমরা সেই ফিফথ সেভটা দেখলাম কানাডার, যেই পেনাল্টি টেকার তিনি মিস করেছিলেন, তারপর ইসমাইল কোনে তিনি ফিনিশ করেন শেষ পর্যন্ত। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানেই যে টুর্নামেন্টটা যেভাবে শুরু হয়েছিল আর্জেন্টিনার হাতে কানাডার সঙ্গে, যেখানে আর্জেন্টিনা 2-0 গোলে জিতেছিল কানাডার সঙ্গে, সেখানে ওই আবার ঘুরে আমরা আর্জেন্টিনা কানাডাতেই ফেরত আসলাম সেমিফাইনালে গিয়ে। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, কারণ আমরা একেবারে শুরু থেকেই জানতাম যে ওই গ্রুপ এ বি একটা সাইডে পড়ে গেছে এবং গ্রুপ সি ডি অন্য সাইডে পড়ে গেছে। একটু যদি পেনাল্টি নিয়ে কথা বলি, মানে 90 মিনিট পরে যে পেনাল্টি হচ্ছে কোপা আমেরিকার মতো একটা এত বড় ইভেন্টে, এই জিনিসটা কি একটু হতাশার কিনা, বা এটা কি ছোট দলগুলোর জন্য নিশ্চিতভাবে একটা সুযোগ যে বড় দলগুলোকে আটকে দেওয়ার? তা তো অবশ্যই, এক্সট্রা টাইম যখন না থাকে তখন কিন্তু ওই মাইন্ড সেট আপটা কিন্তু যারা একটু তুলনামূলক মানে ছোট দল, তাদের কিন্তু ওই মাইন্ড সেট আপটা থাকে। তারা 90 মিনিট যদি কোনোভাবে মানে ওই যেটা বলে যে বাস পার্কিং ডিফেন্স করে যদি কোনোভাবে আটকে দেওয়া যায়, 120 মিনিটের মধ্যে অনেক পার্থক্য। কারণ দেখেন এই ম্যাচটাই যদি দেখেন, ভেনেজুয়েলা কিন্তু একটা সময় খেলা মোমেন্টামটা নিয়ে নিয়েছিল, এবং ওইটা যদি এক্সট্রা টাইমে যেত, তখন আমার কাছে মনে হয় যে কানাডার থেকে ভেনেজুয়েলা মিস্টেক কম করছিল। কারণ আপনি দেখেন যেটা গোল কনসিড করেছে, সবসময় দেখা যায় যে কানাডা হাই লাইন আপ করে থাকে এবং মিস্টেকগুলি ডিফেন্সে হচ্ছিল। সো এক্সট্রা টাইমে গেলে দেখা যায় যে ভেনেজুয়েলার হয়তো সুযোগ থাকতো, বিকজ তাদের আমরা জানি যে তাদের অনেক পোটেনশিয়াল প্লেয়ার ছিল, স্পেশালি তাদের দুই উইং স্ট্রাইকার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.